আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা অঞ্চল নিয়ে যা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস আর অনন্য সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল নিয়ে। বরিশালকে বলা হয় বাংলাদেশের নদীমাতৃক হৃদয়। এটা কিন্তু শুধুই একটা গালভরা নাম নয়, বরং এই অঞ্চলের আসল পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। ভেবে দেখুন তো, অসংখ্য নদী নালা জালের মতো ছড়িয়ে আছে পুরো অঞ্চল জুড়ে, আর সেটাই এখানকার মানুষের জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আচ্ছা, নদীমাতৃক অঞ্চল এবং বাংলার শস্য ভাণ্ডার, এই কথাটা শুনলে চোখের সামনে কি ভাসে? জলই হচ্ছে এই পুরো এলাকার একদম লাইফলাইন বা পরম জীবনী শক্তি। কৃষি থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, এমনকি সাধারণ মানুষের প্রতিদিনের জীবনও আবর্তিত হয় এই নদীগুলোকে কেন্দ্র করেই। উর্বর পলিমাটি আর জলের এই অবারিত প্রবাহই এই অঞ্চলকে আক্ষরিক অর্থে একটা শস্য ভাণ্ডারে পরিণত করেছে। আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. নদীমাতৃক অঞ্চল। 2. ইতিহাস ও মুক্তিযুদ্ধ। 3. বাংলার শস্য ভাণ্ডার। 4. সমৃদ্ধ সংস্কৃতি ও শিক্ষা। এবং 5. বিখ্যাত দর্শনীয় স্থান। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, নদীমাতৃক অঞ্চল। ইতিহাস ঘাটলে দেখা যায় একসময় এই অঞ্চলে যাতায়াত মানেই ছিল স্টিমার আর লঞ্চ, মানে জলের ওপর দিয়েই সব। নদীপথ নির্ভর এই জীবনযাত্রা এখানকার ইতিহাসকে একদম আলাদা করে তুলেছে। তবে আধুনিক যুগে এসে প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এসেছে। ১৯৮৪ সালের প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে বরিশাল আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে গঠিত হয়। বর্তমানে এর অধীনে রয়েছে 6টি জেলা: বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা। প্রশাসনিকভাবে এগুলো আলাদা জেলা হলেও একটা মজার ব্যাপার খেয়াল করলে দেখবেন, এদের প্রতিটি জলপথ দিয়ে একে অপরের সাথে একেবারে গভীরভাবে সংযুক্ত। আজও এই নদীপথই এখানকার মানুষের প্রধান ভরসা। এবার আমরা দেখব দ্বিতীয় অংশ, ইতিহাস ও মুক্তিযুদ্ধ। প্রাচীন যুগে এই অঞ্চলটি ছিল বৃহত্তর বাকেরগঞ্জ জেলার অংশ। এরপর ব্রিটিশ শাসনামলে এর গুরুত্ব এক লাফে বহুগুণ বেড়ে যায়। নদীপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে বরিশাল খুব দ্রুত একটা প্রধান প্রশাসনিক ও নদী বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়ে যায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা ঘটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়। এখানকার ছাত্র, কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। সাহসিকতার সেই নিদর্শনগুলো আজও বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হয়ে টিকে আছে। আর সেই ঐতিহাসিক বিবর্তনের পথ ধরেই ১৯৮৪ সালে এটি একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পরের বিষয়, আমাদের তৃতীয় পয়েন্ট, বাংলার শস্য ভাণ্ডার। জলের সাথে অর্থনীতির সম্পর্কটা এখানে একেবারে সরাসরি। কীর্তনখোলা, তেঁতুলিয়া আর বিষখালীর মতো প্রাণদায়ী নদীগুলোর পলিবাহিত উর্বর জমি এই অঞ্চলের মূল চালিকা শক্তি। এই সুজলা সুফলা জমিতে প্রচুর পরিমাণে ধান, পাট, নারিকেল এবং সুপারি উৎপন্ন হয়। মূলত এই নদীগুলোই এই ভূমিকে এমনভাবে পুষ্ট করে রেখেছে যে এটি নির্দ্বিধায় বাংলার শস্যভাণ্ডার উপাধি অর্জন করেছে। জলের এই অবারিত প্রবাহ এখানে কেবল জীবনই দেয় না, বরং এক মজবুত অর্থনৈতিক ভিতও তৈরি করে দেয়। চলুন এবার ৪ নম্বর পয়েন্টে যায়, সমৃদ্ধ সংস্কৃতি ও শিক্ষা। নদীমাতৃক জীবনযাত্রা মানেই মানুষের জীবন সংগ্রাম, জেলে সম্প্রদায়ের জীবনযাপন আর নৌকার ছন্দময় গতি। আর নদীর এই ঢেউয়ের ছন্দ থেকেই জন্ম নিয়েছে ঐতিহ্যবাহী লোকগান ভাটিয়ালি। গ্রামীণ উৎসবগুলোতে পালা গান, জারিসারি আর লোকনৃত্যের পাশাপাশি এই গানগুলো বিনোদনের এক বড় জায়গা জুড়ে আছে। এর পাশাপাশি একটা বিষয় না বললেই নয়, এখানকার মানুষের ভাষা আর আঞ্চলিক টান। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বরিশালের ভাষার মধ্যে এক অদ্ভুত মিষ্টতা আর সরলতা রয়েছে, শুনলেই যেন মন ভালো হয়ে যায়। তবে শুধু গান বা সংস্কৃতিই নয়, শিক্ষা ও সাহিত্য চর্চাতেও এই অঞ্চলের অবদান রীতিমতো চমকে দেওয়ার মতো। জানেন তো, অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা A.K. ফজলুল হকের জন্মস্থান কিন্তু এখানেই। এখানকার বিভিন্ন স্কুল, কলেজ আর সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে জ্ঞান চর্চায় এক দারুণ ভূমিকা রেখে আসছে। ব্যাপারটা এমন যেন এই অঞ্চলের উর্বরতা কেবল মাটিতেই সীমাবদ্ধ নয়, এখানকার মানুষের মেধা এবং মনোনেয়তার সমানভাবে ছড়িয়ে আছে। আর সব শেষে আমাদের ৫ নম্বর পয়েন্ট, বিখ্যাত দর্শনীয় স্থান। কুয়াকাটার সমুদ্র সৈকতের কথা কে না জানে, এটা কিন্তু একটা দারুণ ভৌগোলিক বিস্ময়। ব্যাপারটা একটু ভেবে দেখুন,
একই জায়গায় দাঁড়িয়ে সকালে আপনি চমৎকার সূর্যোদয়ের দৃশ্য দেখছেন, আবার ঠিক বিকেলেও সেই একই জায়গা থেকে অপূর্ব একটা সূর্যাস্ত উপভোগ করছেন। পৃথিবীর খুব কম জায়গাতেই প্রকৃতির এই দুটি ভিন্ন রূপ একসাথে দেখার এমন সুযোগ মেলে। আর যদি নদীভিত্তিক ব্যবসার একদম জীবন্ত একটা রূপ দেখতে হয়, তাহলে ভাসমান পেয়ারা বাজারের কোনো তুলনাই হয় না। এটা অসম্ভব প্রাণবন্ত একটা জলভিত্তিক কৃষি বাজার। নৌকার পর নৌকা ভরা তাজা পেয়ারা নিয়ে কৃষকদের এই কেনা বেচার দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। নদীমাতৃক সংস্কৃতির সাথে কৃষির এমন অদ্ভুত সুন্দর সমন্বয় সত্যিই বিরল। প্রাকৃতিক বৈচিত্র্যের কথা বললে ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি এবং সুন্দরবনের অংশবিশেষ ফাতরা বনের কথা বলতেই হয়। একদিকে দুর্গাসাগর দিঘি হল মানুষের তৈরি বিশাল এক জলাধার, যা ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক অন্যদিকেই আছে ফাতরা বন, যা সম্পূর্ণ প্রাকৃতিক এক ম্যানগ্রোভ বনভূমি। মানে একদিকে মানুষের তৈরি ইতিহাস, আরেকদিকে বুনো প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে দেখার মতো উপাদানের এখানে কোনো অভাবই নেই। তো পুরো বিশ্লেষণ শেষে যে প্রশ্নটা মাথায় আসে, প্রাচীন নদী ঐতিহ্যের এত গভীরে প্রথিত একটা অঞ্চল কিভাবে আজও বাংলাদেশের ঐতিহ্যের একটা আধুনিক আলোকবর্তিকা হয়ে টিকে আছে, এর উত্তরটা লুকিয়ে আছে এখানকার মানুষের আন্তরিকতা আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধনের মাঝে। অতীতকে ভুলে না গিয়েও কিভাবে বর্তমানের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, বরিশাল তারই এক অনন্য দৃষ্টান্ত। আজকের এই বিশ্লেষণ পর্বটি এখানেই শেষ করছি। ভাবনার এই খোরাকটা না হয় সবার জন্যই তোলা থাকলো।